কেউ যদি আমাকে কোনো কিছুর জন্য বলে, এটা হেল্প হোক আর যাই হোক, আমি চেষ্টা করি আমার 100% দিয়ে তাকে হেল্প করার জন্য। তো আমি আমার আলোচনা এক্ষুনি শুরু করব। জিসি which is জেনারেল কন্ট্রাক্টর, আর আমার কাজ হলো রেনোভেশন, এক্সটেনশন और নিউ বিল্ডিং ক্রিয়েট করা। আমার সৌভাগ্য হয়েছে, আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা কনস্ট্রাক্ট পেয়েছি। এই রুমেও অনেকে আছেন যাদের কাজ আমি করেছি, অনেকেই উপস্থিত নাই, নিজেদের সবার কাজ করার সুযোগ আমার হয়েছে। আমি যদি কিছু নাম মেনশন করি, তার মধ্যে প্রথমেই আসছে and 95 Church Street, Ronkonkoma. Also, উনি একটা আলিশান মার্কেটে আমি যে খরচটা করেছিলাম এটা 95 এর ওইখানে ছিল, তুমি ডিস্ট্রাক্টেড হয়ে না ইটস ওকে। সো আমাকে যে কন্ট্রাক্টটা দিলেন উনি, সেটা হলো 288K, আর আমার অ্যাকচুয়াল খরচ হয়েছে, আমি কাগজটা দিয়েছি আপনাদেরকে, অ্যাকচুয়াল খরচ হয়েছে 1,129,742 and 44 cents, 1,129,742. আর্টওয়ার্ক লাগবে, একটা ব্রিজ, আমি সেটাও তাকে বানিয়ে দিলাম। তো টোটাল যেহেতু আমাকে সংক্ষেপে বলতে হবে, সেহেতু আমি টোটাল ওনার কাছে ইনভয়েস দিলাম, যে ইনভয়েসটা আপনাদের কাছে দেওয়া আছে। $1,129,742 and 44 cents, এবং উনি আমাকে $9,35,000 দিয়েছিলেন, $9,35,000 দিয়েছিলেন। তো আমি হিসাব করে দেখেছি যে উনি এখনো $6,50,000 আমাকে ও করে। যদি ব্রিফ শুনতে চান তাহলে এটা হলো ব্রিফ, ঠিক আছে? তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি কিভাবে এখানে আসলাম, কেন আমি আজকে প্রেস কনফারেন্সের জায়গায় এসে পৌঁছলাম। আমাকে যখন কাজ শেষ করেছি, আমাকে কথা দিয়েছিল যে আমার টাকাটা ইমিডিয়েটলি দিয়ে দিবে। ওনার একজন রিলেটিভ ছিল, ওনার নাম হইল নূরে আলম। ওনার সাথে আমার অফিসে একদিন খুবই হার্ড টকিং হলো, বললো যে আপনাকে আমি টাকা দিচ্ছি, আর কি টাকা দিব। আমি বললাম যে ভাই হিসাব তো হয়নি এখনো, হিসাবটা করি। তো ফাইনালি উনি আমার সাথে এই $6,50,000 জন্য উনি এগ্রি আমাকে দেওয়ার জন্য আমি ব্যাক অ্যান্ড ফোর্থ ওনার অফিসে করতে থাকলাম। আজকে আসেন, কালকে আসেন, আমি আপনার টাকা আপনাকে আমি দিয়ে দিব। বিশ্বাস করেছি, ও সে ফাইন, কোনো অসুবিধা নেই। তারপর এভাবে করে আমার অনেক সময় নষ্ট করলো। তা আমি ওনাকে বললাম যে ভাই, আপনি একবার বলতেছেন হজের দিকে এসে দিয়ে দিবেন, একবার বলতেছেন যে আপনি এই দেশের দিকে এসে দিয়ে দিবেন, একদিন বলতেছেন যে অফিসে আসার জন্য। এভাবে আমাকে আর হয়রানি করেন, আমার খুব কষ্ট হচ্ছে। আমি শরণাপন্ন হইলাম আমাদের কমিউনিটির কিছু অ্যাক্টিভিস্টের কাছে, এক এক করে সবার কাছে যাওয়া শুরু করলাম। আমার মনে হয় আমি যদি বলি সবার কাছে আমি আমার এই কমপ্লেনটা করেছি। ইন ফ্রন্ট অফ 8-9 জন আমাদের এই ভাই ব্রাদার, তাদের সামনে উনি বলেছিল যে আপনার টাকাটা আমি দিয়ে দিব, আমি পে করে দিব, কোনো অসুবিধা নেই। আসিফ বাড়ি অনেক টাকার মালিক, এটা আমরাও জানি, আপনারাও জানেন, এবং এক চেকে উনি আমাকে টাকাটা দিয়ে দিবেন, এরকম একটা কথা আমাকে উনি বলেছিলেন। উনি হজে যাওয়ার আগে আমাকে কথা দিয়েছিলেন যে হজ থেকে এসে আমাকে টাকা দিয়ে দিবেন, এরকম অনেক প্রতিশ্রুতি আমাকে উনি দিয়েছেন।
আমার সাথে কি হয়েছে এবং কি ঘটছে সেগুলো সব বলা আমার পক্ষে সম্ভব হবে না, আপনাদেরও পেশেন্ট থাকবে না। যার কারণে আমি একটা কথা বলতে চাচ্ছি যে একটা মানুষ হয়রানি হইতে 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 4 বৎসর আমি হয়রানি হয়েছি। অ্যাজ অফ টুডে আমি কোনো রকমের সলিউশন বা সমাধান পাইনি, আপনারা সবাই জানেন। আমি একটা জিনিস ক্লিয়ার করে বলতে চাই যে $6,50,000 যেটা আমি দাবি করেছি ওনার সাথে, এটার হিসাব বিপ্লব দাস নামে ওনার একজন ওয়ার্কার আছে, ওনাকে আমি হিসাবটা দিয়ে আসছি। এবং ওই বিপ্লব দাস এই ভেন্ডরদেরকে কল দিয়ে ভেরিফাই যে ইনভয়েসগুলা এগুলা অ্যাকুরেট কিনা। টাকার বিষয়টা হলো যে আপনি এবং ওনার সাথে আজকে অ্যাজ অফ টুডে আমি কখনোই ওনার সাথে মাথা উঁচু করে কথা বলিনি। ওনার অ্যাকশনের কারণে আমি আমার বিজনেস লুজ করেছি। মানুষ এখন আমাকে ট্রাস্ট করে না ওনার প্রেস কনফারেন্সের কারণে। উনি বলছে যে প্রেস কনফারেন্স করে তোমার ব্যবসার 12টা বাজিয়ে দিব আমি। নট অনলি দ্যাট, আমার একটা বাড়ি ছিল পেনসিলভেনিয়াতে, আমি আপনাদের সাথে শেয়ার করব। মর্গেজ কন্টিনিউ করতে পারি না বিদায় ওই বাড়িটা ফরক্লোজ করে দিয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, ওনার অ্যাকশনের কারণে আজকে 25 বছর পর আমি গাড়ি ছাড়া আমার ব্যবসা পরিচালনা করতে হয়। ওই রাস্তায় বসে ছেড়ে দিব। উনি সাকসেসফুল হয়েছে, বাট আমার মতো একটা ছেলেকে এরকম একটা পানিশমেন্ট না দিলেও পারত। প্রেস কনফারেন্স এখানে আমি সারা রাত্র কথা বলার মতো কোনো সুযোগ আমার নেই, যার কারণে আমি অনেক কথাই বলতে পারলাম না। বাট আমি একটা কথা দিচ্ছি আপনাদেরকে, এটা আমার কমিটমেন্ট টু ইউ, যে আমার কাছে পুরো হিসাবটাই আছে। আপনাদের সাথে আমি বা ইমেল, হোয়াটসঅ্যাপ যেটাই হোক আপনাদের সাথে আমি ওই কাগজপত্রগুলো সব শেয়ার করব। তো যদি একটা প্রজেক্টে 288,000 যদি বাজেট থাকে, সেখানে যদি 4টা কনসেপ্ট আরো অ্যাড করা হয়, সেখানে যদি মাঝিনি করে মানে দোতলা এক সাইডে করে যদি একটা হোম কেয়ার অফিস করা হয়, আরেক সাইডে যদি একটা রেস্টুরেন্ট করা হয় এবং বেসমেন্টে যদি সুপার মার্কেট করা হয়, এটা একটা কমন সেন্স যে এখানে কতগুলো টাকা অ্যাডজাপ হতে পারে। প্রথমে উনি স্টার্ট করেছেন কিন্তু সুপার মার্কেট থেকে, তখন এটা অ্যাডজাপ হতে হতে গিয়ে 1.1 সামথিং গিয়ে দাঁড়িয়েছে। এবং যেহেতু তাদের কোনো লিখিত কন্ট্রাক্ট হয়নি, উনি একদম ফেইতে কাজটা করতে গিয়েছে। আমার সাথে ওনার তখন একদমই নতুন পরিচয়, নতুন বিয়ে। আমি ওনাকে তখন বারণ করেছি যে এটা করিয়েন না, এইভাবে করে কেউ কাজ করে না বাঙালি কমিউনিটিতে। তো উনি বলল, যে লোক আমাকে বলা মাত্র $1,00,000 $1.5 লাখ রোজানা পাঠায় দেয়, সে যার মিলিয়নস অফ ডলারের বিজনেস, সে কি আমার এই কয় টাকা মাইরা খাবে? তুমি বেশি কথা বলো। উনি কখনো আমাকে বিজনেসের কথা বলতে দিত না, তাই আমি বলতাম না। উনি কি করলো, আমার কাছে যখন আমি দেখতাম যে আমার সামনে আমার হাজবেন্ডকে এসে ভেন্ডররা এটা সেটা বলে, 20,000 25,000 12,000 এরকম, আমি আমার নিজের হাতে আমি ওনাকে টাকা দিচ্ছি, উনি আমার সামনে ভেন্ডরদেরকে তার ওয়ার্কারদেরকে পেমেন্ট করছে। তো যখন একটা পর্যায়ে গিয়ে আমি কিছু টেক্সট মেসেজ, সে নিজে জানেও না টেক্সট মেসেজগুলো, আমার এই ফোনটা আমি তখন মানে নতুন কিনেছিলাম,
বাট আমি ওনাকে দিছিলাম তুমি ইউজ করো, নতুন ফোন ইউজ করার আমার খুব একটা শখ নাই। তো এইখানে এই যে বাড়ি ভাইয়ের আর এবং তার সব কনভারসেশন আমি এখন মাত্র বসে বসে পড়লাম। তাদের প্রথম কনভারসেশনগুলো আপনারা ক্যামেরা ক্লোজ করেও দেখাতে পারেন, বা আমার কাছে চাইলে আমি এটা দিব। ওনাদের প্রথম কনভারসেশন খুব সুন্দর। এই যে বাড়ি ভাই লিখছে আসসালামু আলাইকুম, জাস্ট রিমাইন্ডার আওয়ার মিটিং ইজ 1 PM সামথিং লাইক দ্যাট কনভারসেশন। তারপর ওনাদের রিসিট, সব কিছু ভালো চলতেছে। হ্যাঁ, সব কিছু কিন্তু ভালো চলতেছে। এই যে এখন 22-23 তারিখে আজাদ সাহেব ওনাকে একটা মেসেজ পাঠিয়েছে, গুড মর্নিং ভাই, প্লিজ লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ ইউ, কিপ এ ফ্রেন্ডলি রিলেশনশিপ, ইউ হ্যাভ টু পে মি, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, যে আপনার সাথে আমার ফ্রেন্ডলি রিলেশনশিপ যদি রাখতে হয় তাহলে আপনাকে আমাকে পে করতে হবে, আপনি তো আমাকে এনাফ পে করছেন না। সে রিপ্লাই দিয়েছে, এটা কিন্তু অনেকগুলো মানে মেসেজের পরে। এরপরে উনি আজাদ সাহেব লিখছে, ভাই আই এম লুজিং মাই কোম্পানি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হাজারো রিকোয়েস্ট করার পরে উনি এই মেসেজটা পাঠিয়েছে যে আই এম লুজিং মাই কোম্পানি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একটা মানুষ কতটা অসহায় হয়ে ওনাকে এত ভদ্রভাবে বলতেছে। তো উনি তারপরে রিপ্লাই দিছে, আসসালামু আলাইকুম, অ্যাবসলিউটলি উইল কিপ আওয়ার ফ্রেন্ডলি রিলেশনশিপ, থ্যাংক ইউ। এরকমের অনেক কিছু বলার পরে উনি কিন্তু কখনোই বলে নাই, মানে মেন ব্যাপারটা হচ্ছে আজাদ সাহেব তো প্রুফগুলো এভাবে জানি না কিভাবে উনি করেছে। We didn't count it like how much money you owe me, something like that. সে বাড়ি ভাইয়ের এই যে মেসেজ, তারপরে সে বলতেছে যে আমি আপনার অফিসে এসে সকল ইনভয়েস এবং রিসিট সব কিছু আমি দিয়ে গেলাম। ইনি রাত জেগে জেগে আমার সামনে রিসিটের এই রকমের কারি করছে। রিসিট গোছানো এটা সম্ভব না, যেহেতু তারা লাইক ওয়ার্ড টু ওয়ার্ড কাজ করতেছে। যাই হোক, তারপরে উনি কখনো এই কনভারসেশনগুলোর মধ্যে উনি যতবার টাকা চাইছে, হ্যাঁ, সরি আসসালামু আলাইকুম, আই এম স্টাক, সামথিং লাইক দ্যাট, উনি স্টাক, বাড়ি ভাই স্টাক, এটা ওনারে বলছে। তারপরে শফি ভাই সহ ওনারা টোটাল বোধহয় 9 জন মানুষ গিয়েছিলেন, রাইট? যখন উনি বলতে বলতে একদম মানে শেষ পর্যায়ে চলে গেছে এবং আমাদের পার্সোনাল লাইফেও ঝামেলা শুরু হয়ে গেছে যে তুমি নিজে মরছো, তুমি আমাকেও মারছো। মানে বাড়ি ভাইয়ের, আমি এটা কিন্তু বাড়ি ভাই জানে, আমার সেম ফিল হচ্ছে। উনি একজন ব্যবসায়ী, ওনার হাঁটুর বয়সী আমি একটা মেয়ে। উনি জানে যে আমি এই দেশে এসে আমি স্ট্রাগল করতেছি। আমি $400, $500, $600 মানুষের কাছ থেকে পেমেন্ট নিয়ে গান গাই, আমার মাথার ঘাম পা পর্যন্ত পড়ে সেই টাকা গোছানো। এবং উনি জানে যে ওনার প্রজেক্টে আমি টাকা ঢালতেছি এবং উনি মানে খুব চালাকি করে তখন আমাকে ওই মানে প্রজেক্টের ফাইন্যান্সের ব্যাপারে আমাকে আপনাদের নবী ভাই আপনার সামনে বলছে, ওনাদের সামনে বলছে যে আমি হজে যাচ্ছি। ওনাকে পার্সোনালিও বলেছে যে আমি হজের থেকে এসে আচ্ছা ভাই আমি আপনাকে টাকা দিয়ে দেবো। একটা মানুষ যখন বলে আমি হজের থেকে এসে টাকা দিয়ে দেবো, তো উনি বিশ্বাস করবেন না তো কে করবে? ওই 9 জনকেও সেম কথাই বলছে যে আপনাদের সামনে আমি কথা দিলাম। এবং খুব দুঃখের সঙ্গে বলা যাচ্ছে যে টেবিলের উপরে তখন কোরআন শরীফও ছিল, ওনার টেবিলে কোরআন শরীফ ছিল। এই 9 জন মানুষকে জিজ্ঞেস করে দেখবেন, উনি সেইটা সামনে রেখে উনি বলছে যে আমি হজের থেকে ফ্রি, টাকাটা আমি দিয়ে দিতেছি এবং এক চেকে আমি টাকাটা দিব। উনি বারবার একই কথা বলছে, বসেন আমি এক চেকে দিব। এবং উনি মেনশন করছে, আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই 9 জনের সামনেই মেনশন করছে যে উনি তো অ্যাকচুয়ালি $6.5 লাখ পায় না, আমার মনে হয় উনি $5 থেকে $5.5 লাখ পায়। নমি ভাই, হারুন ভাই এটা বলছে, $5 থেকে $5.5 লাখ পায়। তো যেখানে উনি নিজের মুখেই স্বীকার করলো যে $5 থেকে $5.5 লাখ আমার পায়, তাহলে উনি কোন দুঃখে উনি এই 3.5 বছর উনি আমাদেরকে এরকমের সাফার করাইলো। আচ্ছা রোকসানা, আমি একটু স্টপ করাবো এখানে। আমি একটু ফিনিশ করতে চাই। আমি অ্যাকচুয়ালি আমার এখন বলার এইটাই কারণ ওনার কাছ থেকে নিয়ে যে প্রেস হচ্ছে আমাদের সমাজের সবচাইতে বড় স্তর একটা জায়গার ব্যাপার। প্রেস পারে না এমন কোনো কিছু নাই।
তারপর আমাদের যারা কমিউনিটি অ্যাক্টিভিস্ট আছেন ওনারাও পারে না এমন কোনো কিছু নাই। আপনাদের কাছে দাবি এইটাই যে আমরা আমাদের সব রকমের চেষ্টা করছি। এখন আমাদের শুধুমাত্র দেয়ালে পিঠ থেকে যায় নাই, মানে দেয়াল ভেঙে গেছে, পিঠ এমনভাবে ঠেকছে, কারণ আমাদের বাড়িটা ফরক্লোজে চলে গেছে অলরেডি। আমাদের বিয়ের পরে প্রথম বাড়ি উইদিন 3 মান্থে আমরা তখন কিনছি যে আমরা ওই বাড়িতে আমাদের নতুন সংসার গোছাবো। সো আমাদের অ্যাকচুয়ালি কোনো কিছু বলার নেই আসলে অবস্থানটা কোথায়। একজন হাজবেন্ড যদি মানে ভেঙে যায় তখন ওয়াইফ যতই স্ট্রং থাকুক, ওয়াইফের যতই ভালো পজিশন থাকুক, ওটা কিছুই না। তো একটাই রিকোয়েস্ট, আপনারা যেভাবে আর কি সম্ভব হয় নিউজ করে হোক কিংবা যদি ওনার সাথে বসে আলাপ করার মাধ্যমে হোক, আমরা গেছেও গেছি কিন্তু এত টাকা অ্যাফোর্ড করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা আমাদের টাকাটা শুধু ফেরত পাইতে চাই। আমাদের আজকে বসার বা কথা বলার রিজন হচ্ছে এটাই। থ্যাংক ইউ। অনেকেই ক্লিয়ার হয়েছে। মূল কথা হলো যে আপনি টাকা পাবেন টাকা, এবং গতবার 2 বছর বা 3 বছর আগে বাড়ির সাথে যখন প্রেস কনফারেন্স করে এই রিপোর্ট নিয়ে আপনার সাথে আমাদের কথা বলেছিল। আপনি বলেছিলেন যে আপনার কাছে সব ডকুমেন্ট আছে, দলিল আছে, আপনি টাকা পাবেন, আপনার সাক্ষী আছে, আপনি আদালতে যাবেন। এবং 21-এর পরে আজ থেকে 4 বছর হয়ে গেল। এই বিষয়টা প্রেসে আসার আগে আপনি আপনার পাওনা আদায়ের জন্য আদালতে শরণাপন্ন করছেন কিনা, 1। 2 নম্বর হলো যে আমরা একটা পোস্টার দেখেছি আপনার লিবার্টি ইনভেশন অন নিউ ইয়র্ক বাংলাদেশ কমিউনিটির নামে। যদি আদালতে যেয়ে থাকেন বা আদালতে যাওয়া উচিত মনে করেন, কমিউনিটির কাছে আসা মনে করেন, কিন্তু একজন আমাদেরই কমিউনিটির একজন সদস্য, সে ভালো মন্দের বিচার বিশ্লেষণ আমরা আনব না, তার ব্যাপারে ছবি দিয়ে এইভাবে একটি পোস্টার বা ব্যানার করা বাংলাদেশি কমিউনিটির সদস্য হিসেবে সমুচিত হয়েছে না। থ্যাংক ইউ। কোশ্চেনের জন্য আমি একজন ভুক্তভোগী, আমি একজন সাফারার। আমি 1000 of টাইম ওনার অফিসে গিয়েছি, 1000 of টাইম ওনাকে রিকোয়েস্ট করেছি, ওনার পায়ে ধরেছি, ওনাকে বলছি যে ভাই পুরাটা না পারেন অ্যাটলিস্ট কিছু টাকা হলেও আপনি আমাকে দেন। আসলে কিছু কিছু ইবল আছে যারা বলে একটা করে আরেকটা। আমি চিন্তা করলাম 4টা বছর আমাকে একটা মানুষ এরকম আজকে দিব, কালকে দিব, পরশু দিব, এটা তো মানুষের কাজ না, এটা একটা ইবলের কাজ। তো আমি চিন্তা করলাম যে এই ফেসটা আমার মনে হয় একটু উন্মোচন করার দরকার আছে, যাতে ফিউচারে কেউ তার সাথে কোনো কিছু করার আগে একটু চিন্তা করে, লেনদেন করতে যাতে একটু চিন্তা করে। যার কারণে এটা আমার অবশ্যই আমি বলবো আমার ভুল হয়েছে, আই শুড নট ডু দ্যাট, বাট আমার এছাড়া অন্য কিছু করার উপায় ছিল না। কারণ আমি আপনার প্রথম কোশ্চেন ছিল আমি কোর্টে গেছি কিনা, কোর্টের শরণাপন্ন হয়েছি কিনা। অবশ্যই আমার কেস আছে, ইন্ডেক্স নাম্বার আছে, সবকিছু আছে। আমি 1 বছর কেসটা পরিচালনা করার পর আমার $70,000 এমনি পকেটে নেয়, বাড়ি ভাই আমার মাজা ভেঙে দিচ্ছে। সেটা হলো আপনি যে এই যে ব্যানারটা যেটা দিছেন, বাড়ি হোম কেয়ারের স্বত্বাধিকারী বহু লোকের টাকা আত্মসাৎ করেছে, তারা কারা? আপনার কোশ্চেন কি এটাই না আরো কোন কোশ্চেন করবেন? আমি আরো কোশ্চেন করব, বাট আমি এটার প্রথম উত্তর। আচ্ছা, এটার প্রথম যদি মাল্টিপল পিপল, নট অনলি মি ইজ এ ভিক্টিমাইজ, এরকম আরো অনেকেই আছে যারা ভিক্টিমাইজ হয়েছে। বা আমি যদি 2-একটা উদাহরণ দিই, ওনার কিছু মার্কেটার আছে যে মার্কেটারদের টাকা উনি দেননি, তারা আমার সাথে যোগাযোগ করেছে যে আজাদ ভাই আপনার টাকাটা কিভাবে উঠান আমি দেখি, তাইলে আমরাও সেই একই পন্থা অবলম্বন করব। তারপরে অনেকেই কমিউনিটির ওনার অফিসের ওয়ার্কার, আমি নাম বলতে পারবো না, আমি দুঃখিত, তার জবটা হয়তো চলে যাবে, তার অফিসের একজন ওয়ার্কারের টাকাও সে দেয়নি। তার লেনদেন অনেক পুয়ার এবং তার লেনদেন নট ক্লিয়ার, সবসময় এরকম হয়।
অথচ যারা ধরেন টাকা পায় তাদেরকে নিয়ে আপনার কোনো প্ল্যান কোনো আছে কিনা আগামীতে আপনারা প্রেস কনফারেন্স করবেন যদি কোনো সুরাহা না হয় যদি বলছি আমি ওয়াদা করেছি আমার কাছে আমার টাকা না পাওয়া পর্যন্ত আমি আমার কর্মসূচি চালিয়ে যাব। আমার নেক্সট কর্মসূচি হলো আব্রাহাম লিঙ্কন অনেক পপুলার একজন প্রেসিডেন্ট ছিল আমেরিকাতে, বাট সে প্রেসিডেন্ট হয়েছিল আসলে বিভিন্ন জায়গায় সে কথা বলতে কেউ তার কথা শুনতই না, এবং টাইম টু টাইম সে কোনো লোকজন ছাড়াই স্পিচ দিত বা বক্তব্য দিত, কারণ সে এভাবেই আমেরিকাতে পপুলার হয়ে প্রেসিডেন্ট হয়েছিল। আমার টাকা না পাওয়া পর্যন্ত, আজকের এই প্রেস কনফারেন্সে বলে যাচ্ছি, আমার টাকা না পাওয়া পর্যন্ত আমি একটা মাইক কান্দের ভিতরে জোড়াবো আর একটা লাঠি নিয়ে বিভিন্ন রাস্তায় কোনায় কোনায় দাঁড়ায় দাঁড়ায় আমি বক্তব্য দিব, দেখি আমার টাকা না পাওয়া পর্যন্ত আমি এগুলো করে যাব। কারণ এটা আমার রক্ত, আমার বউয়ের টাকা, আমার টাকা, জুয়েলারি বিক্রি করা টাকা, এটা বাড়ি মিস্টার বাড়ি এই টাকাটা আত্মসাৎ করতে পারে না। এবং উনি আজকে আমাকে মেসেজ পাঠিয়েছে আপনার এই প্রেস কনফারেন্সের আগে, নট টু ডু দিস প্রেস কনফারেন্স, সে লেট মি সিট ডাউন উইথ ইউ and give you some lump sum money. I said, I do not need lump sum money. I will go for the press conference. সেটা হলো যে আপনি তো মামলা করেছেন, জি, তো আমি অন্য আর এটা লেন্দি করতে চাচ্ছি না। মানে এটার কি আপনি বলেছেন যে উনি হজে যাবার আগে একবার বলেছিলেন, উনি নিশ্চয়ই আমাদের কমিউনিটির একজন, আপনিও তাই। এটা কি কোনো মধ্যস্থতা করে একটা কিছু করা যায় না, যে আমাদের কমিউনিটিতে কি এরকম কোনো মানুষ নেই যে আপনাদের দুজনের মধ্যে এটা বসিয়ে একটা মীমাংসা করে দেওয়া? আমি তো মনে করি দুইজনের জন্য আপনার সময় নষ্ট করছেন, অর্থ নষ্ট করছেন, শত্রুতা সৃষ্টি হচ্ছে, তাই না? তো এটা মধ্যস্থতা কেউ যদি করতে চায়, বা এটার কি কোনো সম্ভাবনা আছে কিনা, বা আপনি সেরকম কিছু চান কিনা? আমার সময় আমি বলছি যে I'm open for any kind of solution, but আজকে একটু ডিসএগ্রি হয়েছি যখন আমার কাছে এই অফারটা আসছে। আমি বলছি যে প্রেস কনফারেন্সে যাব না যদি আমাকে আজকে একটা চেক লিখে দেওয়া হয়, আমি যাব না। আমার দরকার নেই প্রেস কনফারেন্সে, আমাদের টাকার দরকার, আমাদের কাদা ছড়াছড়ির দরকার। আমার একটা প্রশ্ন, বাট যদি কেউ কোনো মধ্যস্থতা করতে চায়, উই নিড দ্য মানি, উই ডু নট নিড কনফ্লিক্ট। আমাদেরকে যদি কেউ এটার কোনো সমাধান করে দিতে পারে, সেই জন্যই আমরা সবসময় মানুষের দ্বারে দ্বারে প্রত্যেকের কাছে, গত এই 4 বছর 2021-এ আমি কাজটা ধরেছিলাম, শেষ করছি 2022-এ, আমি প্রত্যেকের দ্বারে দ্বারে গেছি এটার একটা সমাধানের জন্য। তারপরেও আমরা সমাধানের জন্য ওপেন আছি, কেউ যদি এটা সমাধান করে দিতে পারে তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। যে এই জিনিসটাকে ভালোভাবে নিবে না সেটা আমার মাথায় কাজ করেনি, যদি করতো তাহলে হয়তো আমি ছবিটা দিতাম না। আই এম সো সরি।